কাকরাইলে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ সংঘর্ষ, নুরুল হক নূর গুরুতর আহত, মধ্যরাতে বিক্ষোভ নিন্দা। আগামী সংসদ নির্বাচন হবে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং, ইসি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা। ডাকসুতে ভিপি প্রার্থী 10, জিএস 9 জন, আনুষ্ঠানিক প্রচারণা শুরু, ডাকসু প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। এবং গুম প্রতিরোধ অধ্যাদেশ খসড়া নিয়ে জাতিসংঘের উদ্বেগ, গুম সংস্কৃতি বন্ধ করার আহ্বান। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ তার দলের নেতাকর্মীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাত 11:30টার দিকে রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দেন। দলের নেতাকর্মীরা বলেন, নুরুল হক নূরের উপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারলে, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা প্রতিহত না করতে পারলে বাংলাদেশ আবারও রক্তাক্ত হবে। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ কেন্দ্রীয় নেতা ও দলের কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে নুরুল হক নূর ও তার দলের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া ও কুষ্টিয়ার বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী। কাকরাইলের সংঘর্ষের ঘটনায় বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এতে জানানো হয়, ঘটনার শুরুতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশে বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায়। তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ চালায় এবং মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালায়। আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে। ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। এই ঘটনায় সেনাবাহিনীর 5 জন সদস্য আহত হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর। এবারে অন্য প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শুক্রবার রাজধানীতে নির্বাচন কমিশনের 80 জন কর্মকর্তাকে কোর প্রশিক্ষণ অনুষ্ঠানে আরেক কমিশনার জানান, এবার নির্বাচনে 100 কোটি টাকা সাশ্রয় হবে। ভোট কেন্দ্রগুলো থেকে নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা সহ জাতীয় নির্বাচন আয়োজনের বেশিরভাগ কাজেই গুছিয়ে আনছে ইসি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কমিশনার আনোয়ারুল ইসলাম কর্মকর্তাদের বলেন, প্রিজাইডিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষভাবে কাজ করতে কড়া বার্তা দিতে হবে। ত্রয়োদশ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। 50,000 নির্বাচন প্রিজাইডিং অফিসার যদি আপনি সিলেক্ট করতে পারেন, তাকে যদি এই মেসেজটা দিতে পারেন যে নির্বাচনে কোনো দানাই ফানাই হবে না, এবং এটা দিতে হবে। একইভাবে তফসিল ঘোষণার পূর্বাপর সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, অপতথ্যের নেতিবাচক প্রভাব নিয়েও শঙ্কার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এই নির্বাচনকে ঘিরে। I tell you, our bottom line is, এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। এটা ডিগ্রি বেশ কম ছিল আর কি, এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি। অ্যাবিউজ অফ এআই, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা তো ছিল না। এর আগে আরেক নির্বাচন কমিশনার বলেন, ভোট কেন্দ্রে প্রতি বুথে ভোটার সংখ্যা বাড়ানোর কারণে কর্মকর্তা সংখ্যা যেমন কমেছে, তেমনি খরচ সাশ্রয় হয়েছে 100 কোটি। প্রায় 49,000-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে। 49,000 বুথ কমানো মানে হচ্ছে প্রায় 1.5 লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় 100 কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। বিতর্কিত নির্বাচন নিয়ে কথা বলি, তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, হু ওয়াজ ইন দ্য লিডারশিপ রোল অফ দোজ ইলেকশনস? কারা ছিল? কেউ দায়িত্ব নিতে চায় না।
বক্তারা বলেন, নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের ক্ষেত্রে শতভাগ সজাগ থাকতে হবে নির্বাচন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। না হলে আগের নির্বাচনগুলোর মতো এর দায়ও কমিশনের উপর বর্তাবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সময় মতো নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা তৈরি হবে। তাই দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ষড়যন্ত্র চলছে উগ্রবাদের রাজনীতি প্রতিষ্ঠার। শুক্রবার রক্তাক্ত জুলাই শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব বলেন তিনি। ইফতেখার রেজা রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করে ইতি প্রকাশন। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান যে অবস্থা তাতে জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে দেখা দিচ্ছে শঙ্কা ও হতাশা। গণতান্ত্রিক উত্তরণের একটি রোডম্যাপ পাওয়ার জন্য অপেক্ষা করছে সবাই বলেও মন্তব্য করেন তিনি। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য। মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে, তা অতিক্রম করে ক্ষমতায় যেতে হবে বিএনপিকে। একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে। এদিকে রাজধানীর বাংলা একাডেমিতে 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিকার ও প্রতিরোধ দিবসকে সামনে রেখে মায়ের ডাক সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণের ম্যান্ডেট পেলে গুম রোধ করার জন্য আইন প্রণয়ন সহ যা কিছু প্রয়োজন তা করবে বিএনপি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের সামনে এই কথা বলতে পারি, যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ এই গুম প্রতিরোধের জন্য, গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমেই আমাদেরকে যা যা করতে হয় আইন প্রণয়ন সহ এবং সেটা কার্যকর করার জন্য সবকিছু করা। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি যে এই বাংলাদেশে কোনোদিন গুমের শিকার হয়ে কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে হবে না। আর নির্বাচনের রোডম্যাপ নিয়ে সংশয় থাকলে রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বানও জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দেশ গঠনে মানুষের প্রত্যাশা পূরণ করবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কার ও বিচার শেষ না করেই তড়িঘড়ি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে কুমিল্লার কালীবাজার ইউনিয়নে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডাক্তার তাহির আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অশুভ কোনো শক্তির কাছে মাথা নত করছে, তাই কোনো কিছুরই সিদ্ধান্ত নিতে পারছে না। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আব্দুস সত্তার এ সময় উপস্থিত ছিলেন। ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা জাতি আশা করেছিল, তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে, কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে উনি মনে হয় কোনো শক্তির কাছে মাথা নত করে প্রভাবিত হয়ে আবার একটি পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে দেশবাসীর সন্দেহ পোষণ করছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ভিপি পদে 10, জিএস পদে 9 জন সহ 179 জন প্রার্থী রয়েছে ভোটের মাঠে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। নানা আনুষ্ঠানিকতার পর ঘোষণা করা হয় চূড়ান্ত প্রার্থী তালিকা। 179 জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তকরণ করা হয়েছে। এর মধ্যে সহসভাপতি প্রার্থী হিসেবে চূড়ান্তকরণ করা হয়েছে
10 জন প্রার্থীর। প্রার্থিতা চূড়ান্ত ঘোষণার পরপরই প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে তারা হাজির হচ্ছেন ভোটারদের কাছে। আমরা বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণামুখী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। বিশ্ববিদ্যালয়ের যে একটা বিতর্কিত শিক্ষক নিয়োগ নীতিমালা রয়েছে, এই জায়গাগুলো আমরা কাজ করতে চাই। আমরা এই শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করার জন্য, জাহাঙ্গীরনগরের স্বার্থ রক্ষা করার জন্য আমরা জীবন দিতে রাজি আছি ইনশাল্লাহ। এখন থেকেই স্টুডেন্টদের প্রতিটা দোরগোড়ায় যাব, আমাদের ইশতেহারের কথাগুলো বলবো। প্রার্থীদের নানা প্রতিশ্রুতির বিপরীতে ভোটাররাও বলছেন নিজেদের প্রত্যাশার কথা। আমাদের একটাই প্রত্যাশা, শিক্ষার্থী বান্ধব জাকসু চাই। আমরা চাই ছাত্র নেতা নয়, আমরা ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে চাই এবং আমরা সেখানে চাই কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতির প্রভাব যাতে না থাকে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এমন মানুষজনই যাতে নির্বাচিত হতে পারে। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু ও হল সংসদ নির্বাচনে 11,919 জন ভোটারের প্রায় অর্ধেকই নারী। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে শুক্রবার ছুটির দিনেও সরগম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি প্রচারণায় সরব হল সংসদের প্রার্থীরা। চলছে বিভিন্ন প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগও। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। লিফলেট হাতে ভোটারদের কাছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি দিনভর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন হল সংসদের প্রার্থীরা। আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভাই, আমরা সবাই শিক্ষার্থী। সেই জায়গা থেকে আমরা সবাই এখানে অবস্থান করছি। আমাদের যে চাওয়া পাওয়া, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যে চাওয়া পাওয়া, শিক্ষার্থীদের যে অধিকার, সেটা আমরা বলবো। যদি বিপি আমি হতে পারি তাহলে আমাদের প্রথম হচ্ছে যে হলের যে খাবার সংকট সেটা নিরসন করার চেষ্টা করব। তারপরে হলের আপনারা জানেন যে অনেক বেশি অ্যালটমেন্ট দেওয়ার কারণে একটা তীব্র সিট সংকট এখনও রয়ে গিয়েছে। কম্পিউটার প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং এবং পার্ট টাইম জবের জন্য আমি কার্যকর পদক্ষেপ নিব। যারা তরুণ উদ্যোক্তা থাকবে তাদের জন্য প্রশিক্ষণ এবং সেমিনারের ব্যবস্থা করব। সাথে সাথে বিভিন্ন এনজিও এবং কোম্পানির থেকে আমি তাদের জন্য বিনিয়োগ আনতে কাজ করব। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই একে অপরের বিরুদ্ধে অভিযোগের তীর ছুটছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের রেসপন্স দেখে অনেকে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে বিভিন্নভাবে বিষোদ্গার করছে। তারা শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের কি ভাবনা সেটা তারা পেশ করছে না, বরং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে কীভাবে ঠেকানো যায় এটা নিয়ে তারা ব্যস্ত। এখন পর্যন্ত তাদের শিক্ষার্থীদের নিয়ে তাদের কোনো ভাবনা তারা আমাদেরকে দেখাতে পারে নাই। তো আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনার কথাগুলো বলেন, আপনারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চান ওই কথাগুলো বলেন। যে পেজগুলো সম্পর্কে আমরা অভিযোগ দিয়ে আসছি, যেগুলোতে অনবরত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, এই সম্পর্কে যে অভিযোগ দিয়ে এসেছি সেটা সম্পর্কে এখনো কোনো সুরাহা আমরা পাইনি। ছাত্র দলের জিএস ক্যান্ডিডেট তানবিবারি হামিম তিনি কিন্তু সকল ধরনের যে রুলস রেগুলেশন সব কিছু ব্রেক করেছেন, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে রুলস রেগুলেশন তিনি ব্রেক করেন নাই। তিনি 15 জন নিয়ে এসে মিছিল মিটিং দিয়েছেন, সেটা দরজার বাইরে দিয়েছেন, দরজার ভিতরে 5 জন নিয়ে ঢুকেছেন। এটা যদি হয় মনোভাব, তাহলে অবশ্যই এটাকে আমি দুর্বিসন্ধি হিসেবে দেখি। তবে বরাবরের মতোই সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাস দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয় কার্যালয়ের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান। তিনি বলেন, আইনের যে খসড়া তৈরি করা হয়েছে সেখানে বৃহৎ পরিসরে পরামর্শ অন্তর্ভুক্ত করা হয়নি। একই সাথে গুমের সাথে জড়িতদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধানও যথেষ্ট নয় বলে মন্তব্য করেন হুমা খান। শুক্রবার রাজধানী প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় গুম কমিশনের সদস্য নূর খান লিটন দেশে গুমের সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানান। বলেন, মব সংস্কৃতির মাধ্যমে আবারও দেশে ফ্যাসিজম ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণপরিবহনের চিত্র পাল্টায়নি, হয়নি ন্যূনতম সংস্কার। ফলে রাজধানী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন লক্কর ঝক্কর গণপরিবহন। নগর বিশেষজ্ঞরা বলছেন, এসব দেখভালের দায়িত্ব যাদের তারাও দায়সারা আচরণ করছেন। তারা বলছেন, প্রভাবশালী বাস মালিকদের কারণেই উন্নতি নেই পরিস্থিতির। নাজিবুর রহমানের রিপোর্ট। মগবাজার থেকে মিরপুর প্রায়ই এ পথে বাধ্য হয়ে গণপরিবহনে চড়েন এই দুই কর্মজীবী নারী। মান আর পরিবেশ নিয়ে প্রশ্ন করতেই চাপা ক্ষোভ আর হতাশা প্রকাশ করলেন তারা। ওই ধাক্কাধাক্কিটা লেগেই আছে, হ্যাঁ, আর ওই যখন বাসের যে পুরুষ যারা থাকেন তারা তো সরেই না।
নারীবান্ধব গণপরিবহন রাজধানীতে এক বিলাসিতার নাম, কিন্তু মেয়াদ উত্তীর্ণ আর রংচটা বাসগুলো বদলের প্রয়াসও নেই গত এক দশকে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এ পরিবেশ বদলে দেওয়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল তাও ফিকে হওয়ার পথে। নগর জুড়ে বিষ বাষ্প ছড়াচ্ছে মেয়াদ উত্তীর্ণ এসব গণপরিবহন। দিন দিন আরো কোনো ডিসিপ্লিন হচ্ছে না। কাজে পরিবহন সেক্টরটা এরকম আরামে যাতে আমরা যাতায়াত করতে পারি, মানুষের যাতে ছেলে মেয়ে স্কুলে আসা যাওয়া করতে পারে। গণপরিবহনের মান উন্নয়নের অন্যতম অংশীদার সড়ক পরিবহন মালিক সমিতি। গত কয়েক দশকে সংগঠনটি ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় নিজেদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যতটা মনোযোগী, ঠিক তার উল্টো সেবার মান উন্নয়নের ক্ষেত্রে, যার ফলশ্রুতিতে ফিটনেসবিহীন যানবাহনের অবস্থা যেমনি বদলায়নি, ঠিক তেমনি গণপরিবহনের নৈরাজ্যও কমেনি। বিগত সরকারে যারা ছিল তারাই আছে এখনো। এটা দলীয়করণের কোনো সিস্টেম নাই এখানে। আজ পর্যন্ত সেটা সিটি কর্পোরেশন শেষ করতে পারে নাই, যে বাসগুলি কোথায় দাঁড়াবে, যাত্রী উঠাবে এবং নামাবে। প্রধান কারণ হলো এইটা, শৃঙ্খলা এই কারণে আনা যাচ্ছে না। এই যে সিন্ডিকেট, বাস মালিকদের দৌরাত্ম্য, এটা তো আমরা দীর্ঘদিন শুনে আসছি যে বিগত সরকারের সময়গুলোতে সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। তাহলে এই নতুন সরকার এসে সিন্ডিকেট ভাঙতে কি অগ্রগতি নিল? হঠাৎ করে একদিন লাল নীল গোলাপি বাসের কথা শুনলাম, সেটা এক সপ্তাহের মধ্যেই দেখা গেল যে সেটার কাজ করছে না। এই যে আমাদের ঢাকা শহরে 4000-5000 ভালো মানের বাস নামবে, বাস রুটেশনালাইজেশন হবে, এই গল্পগুলো পুরাতন, কিন্তু এক বছরেও কি আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পেরেছি? আইন শৃঙ্খলা বাহিনী, বাস মালিক আর নগর প্রশাসন প্রতি মৌসুমে নতুন সব পরিকল্পনা নিয়ে হাজির হন, তবে মাঠে তার বাস্তবায়ন হয় না কখনো। যার সবশেষ উদাহরণ ছিল চলতি বছরের শুরুতে 4টি রুটে নির্দিষ্ট রঙের বাস এবং টিকিটিং কার্যক্রম শুরু হওয়ার এক সপ্তাহের মাথায় তাও ভেস্তে গেছে। আর এসব কারণে গণপরিবহনের নৈরাজ্য হয়ে উঠেছে অপ্রতিরোধ্য, বলছেন বিশ্লেষকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় পুলিশ ও সাংবাদিক সহ প্রায় 20 জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে গ্রামবাসী দুই গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ সড়কে প্রায় 2 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। সংঘর্ষের খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় তাসফিয়া তাসনিম নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে বরগুনা জেলার এভারগ্রিন পাবলিক মডেল স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। ডেঙ্গু হটস্পট বরগুনায় গত 24 ঘন্টায় জেনারেল হসপিটালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 30 জন। মোট রোগীর সংখ্যা 89 জন। গেল 2 মাসের চিত্র অনুযায়ী এ সংখ্যা তুলনামূলকভাবে কম বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছরের 28 আগস্ট পর্যন্ত দেশ জুড়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 118 জনে। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে সবজির দাম, তবে গেল এক সপ্তাহের বেশি সময় কেজিতে প্রায় 20 টাকা পর্যন্ত মসুর ডাল আর আটা ময়দার দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। এছাড়া স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ সহ মুরগি ও ডিমের দাম। ভরা মৌসুমেও কমছে না ইলিশের দাম, চড়া অন্যান্য মাছের দামও। 1 কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে প্রায় 2500 টাকা। নিম্ন ও মধ্যবিত্তের খাবারের তালিকায় থাকা জনপ্রিয় পাঙ্গাস মাছের দামও বেড়েছে কেজিতে প্রায় 50 টাকা। সপ্তাহের ব্যবধানে বেগুন সহ কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে, যদিও বেশিরভাগ সবজির দামই 80 টাকার আশেপাশে। কেজিতে 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দাম। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদারের তাগিদ দিয়েছে ভোক্তারা। একটা জিনিস কিনতে আসছি, এসে সে জিনিস তো নিতে পারি না, তারপরে সবচেয়ে কম যেটা খারাপ সেটা কম দামের মধ্যে হলেও সেইগুলোই আমাদের নিতে চাই। চাহিদা মতন মাছ নেই, তারপর 3 ভাগের 1 ভাগও মাছ নেই, এই জন্য মাছের দাম বেশি। কাঁচামরিচ 200 টাকা গেলে সম্ভব। সংশ্লিষ্ট যারা আছেন তাদের আরও মনোযোগ দেওয়া উচিত, যাতে করে এই মনিটরিং এবং রেগুলেশন এগুলো আরও যথার্থ এবং কার্যকরভাবে করা উচিত। সৌদি আরবে অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশিরাও গড়ে তুলেছে ট্রাভেল এজেন্সি। এবার প্রবাসে সৌদি আরবের জেদ্দার হামাদানিয়ায় যাত্রা শুরু করলো বিন মোস্তফা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের 3য় শাখা।
জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, মোহাম্মদ হারুনুর রশিদ ও কোম্পানির পরিচালক দেলোয়ার হোসেন প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। প্রতিষ্ঠানটির কর্ণধার দেলোয়ার হোসেন বলেন, মূলত প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের লক্ষ্যে তাদের এই উদ্যোগ। বলেন, এখানে ট্যুর ভ্রমণ প্যাকেজ, আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স, ট্যুরিস্ট ভিসা প্রসেসিং, হোটেল বুকিং সহ সরকারি যে কোনো প্রতিষ্ঠানের বিল পেমেন্ট পরিশোধের সুযোগ থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সহ সৌদি নাগরিকরাও ছিলেন। এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডস আদর্শ দল নয়, তবে তাই বলে ডাচদের হালকাভাবে নেয়ার ভুল করতে চায় না বাংলাদেশ। শনিবার সিলেটে শুরু হতে যাওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20-র আগে কোচ ফিল সিমন্স তাই পূর্ণ মনোযোগ দিচ্ছেন সিরিজ জয়ের পরিকল্পনা সাজাতে। সিলেট থেকে আনিস রহমানের পাঠানো ছবিতে নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের স্মৃতি এখনও খুব বেশি পুরনো হয়ে ওঠেনি। মাঝের সময়টায় শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জিতলেও এই ফরম্যাটে সহযোগী দেশগুলোর বিপক্ষে বাংলাদেশের পা হরকানোর পরিসংখ্যানটা নেহাতি কম নয়। বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স তাই নেদারল্যান্ডসকে এশিয়া কাপের প্রস্তুতির জন্য আদর্শ দল মনে না করলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না। নেদারল্যান্ডস হয়তো এশিয়া কাপের প্রস্তুতির জন্য আদর্শ দল নয়, তবে মনে রাখতে হবে 3টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলতে যাচ্ছি। তারা আগের 2টি বিশ্বকাপ খেলেছে এবং ভালো খেলেছে। ক্রিকেটে কাউকে হালকাভাবে দেখতে পারবেন না। সবাই ভালো ক্রিকেট খেলছে, আমাদেরও ভালো ক্রিকেট খেলা চালিয়ে যেতে হবে যদি তাদের হারাতে চাই। নেদারল্যান্ডসের বিপক্ষে এখন পর্যন্ত 5টি টি-20 খেলেছে বাংলাদেশ। এর মধ্যে 4টিতে জয় পেয়েছেন লিটনরা। স্বাগতিকদের বিপক্ষে নেদারল্যান্ডসের সবশেষ জয় 2012 সালে। সিলেটের ব্যাটিং বান্ধব কন্ডিশনে বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলতে চায় ডাচরা। সিলেটের উইকেট দারুণ। আশা করি স্বাগতিকদের বিপক্ষে আমরা ভালো খেলতে পারবো। নিজেদের মাটিতে বাংলাদেশ অনেক ভালো দল। দল হিসেবে আমরা বাংলাদেশকে পরীক্ষায় ফেলতে চাই। আমাদের দলেও বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় আছেন। সিরিজের প্রথম টি-20-তে শামীম পাটোয়ারিকে নাও পেতে পারে বাংলাদেশ। বামহাতে এই ব্যাটার এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেননি বলে জানিয়েছেন ফিল সিমন্স। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার। কাকরাইলের জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ সংঘর্ষ, নুরুল হক নূর গুরুতর আহত, মধ্যরাতে বিক্ষোভ নিন্দা। আগামী সংসদ নির্বাচন হবে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং, ইসি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা। ডাকসুতে ভিপি প্রার্থী 10, জিএস 9 জন, আনুষ্ঠানিক প্রচারণা শুরু। ডাকসুতে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। এবং গুম অধ্যাদেশের খসড়া নিয়ে জাতিসংঘের উদ্বেগ, গুম সংস্কৃতি বন্ধ করার আহ্বান। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।